বাংলাদেশে এমন একটা পরীক্ষা আছে যেটা শুধু একটা চাকরি দেয় না, রীতিমতো একজন মানুষের পুরো জীবন, তার সামাজিক স্টেটাস, এমনকি তার পরের প্রজন্মের ভাগ্যও ঠিক করে দেয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার কথাই বলছি। এটা আসলে শুধু একটা পরীক্ষা না, এটা যেন একটা কালচারাল ইভেন্ট, লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন ছোঁয়ার একটা চূড়ান্ত স্টেজ। তো চলুন এই স্বপ্ন আর বাস্তবতার গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে। ভেবে দেখুন একবার, কখনো কখনো শুধু পানি খেয়েই 2-3 দিন পার করে দিয়েছি। এই একটা কথাই তো বলে দেয় বিসিএসের এই জার্নিটা কতটা কঠিন হতে পারে। ফরিদা সুলতানা সোনালীর মতো এমন হাজারো পরীক্ষার্থী আছেন যাদের জন্য স্বপ্নটা ছোঁয়ার রাস্তাটা আসলে নিজের সবকিছু ত্যাগ করার একটা গল্পের মতো। এই লাইনটা আমাদের মনে করিয়ে দিচ্ছে লড়াইটা আসলেই কতটা কঠিন। তো প্রশ্ন হলো, মানুষ কেন এত কষ্ট করতে রাজি হয়? কারণ বিসিএস তো শুধু একটা সরকারি চাকরি না, বাংলাদেশে এটা সাকসেস, স্টেবিলিটি আর সোশ্যাল স্টেটাস বাড়ানোর সবচেয়ে বড় প্রতীকগুলোর একটা। এটাকে বলতে পারেন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে লাভ দেওয়ার টিকিট। ফরিদা সুলতানার জীবনের গল্পটা শুনলেই বোঝা যায় এই স্বপ্নটা কতটা বড়। দেখুন তার জার্নিটা। 2006-এ অনেক পারিবারিক কষ্টের মধ্যেও এসএসসি পাশ করলেন। ঠিক পরের বছর 2007-এ এমন এক পরিবারে বিয়ে হলো যারা তার পড়ালেখার একদম বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি থেমে থাকেননি। 2012 সালে এসে পড়ালেখা তো চালাচ্ছেনই, সাথে একটা প্রাইমারি স্কুলের টিচারও হলেন। আর তারপর সব বাধা পেরিয়ে 2018 সালে 37তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারে সুপারিশ পেয়ে গেলেন। সোচুন একবার, একজন কৃষকের মেয়ে, তার এই জার্নিটাই তো বিসিএস স্বপ্নটাকে সত্যি করে তোলে। স্বপ্নটা তো আমরা দেখলাম, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে রাস্তাটা কিন্তু একদমই সোজা না। এই রাস্তাটা বিশাল সব চ্যালেঞ্জে ভরা, বলা যেতে পারে একটা কঠিন অগ্নিপরীক্ষা। চলুন দেখি এই পরীক্ষার গঠনটা ঠিক কেমন। এই কথাটা দেখুন ২৮তম বিসিএসের একজন সফল ক্যাডার মাশরুফ হোসেনের। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে তার এই এক লাইনের অবজারভেশনটাই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। সিলেবাস নাকি সাগরের মতো বিশাল, আর ১০০টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টাইম মাত্র ১ ঘন্টা। মানে বুঝতে পারছেন প্রথম ধাপটাই কতটা টাফ। বিসিএস পরীক্ষাটা মূলত 3টা স্টেপে হয়। প্রথমটা হলো প্রিলিমিনারি, যেটা আসলে একটা স্ক্রিনিং টেস্ট। লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্য থেকে এখানে যোগ্যদের ছেঁকে নেওয়া হয়। দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো রিটেন এক্সাম, যেটা ঠিক করে দেয় কে ক্যাডার হবে। আর একদম শেষে আসে ভাইভা, যেখানে ক্যান্ডিডেটের পার্সোনালিটি আর মেন্টাল ফিটনেস দেখা হয়। ৯০০, জাস্ট এই নাম্বারটা একটু মাথায় রাখুন, কারণ এটাই হলো রিটেন পরীক্ষার টোটাল মার্কস। মানে একজন ক্যান্ডিডেট কোন ক্যাডার পাবে বা আদৌ চাকরিটা পাবে কিনা, তার প্রায় সবকিছুই ডিপেন্ড করে এই ৯০০ মার্কসের উপর। মাশরুফ হোসেনের কথাটা খুব ইন্টারেস্টিং। তার মতে কেউ যদি রিটেন পরীক্ষায় ভালো মার্কস তুলে ফেলে, তাকে আটকানো প্রায় ইম্পসিবল। আচ্ছা, তাহলে এই কঠিন পরীক্ষার দেয়ালটা ভাঙার উপায় কি? চলুন এবার সাকসেসফুল ক্যান্ডিডেটদের অভিজ্ঞতা থেকে কিছু কাজের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক। সমস্যাটা তো আমরা জানলাম, এখন একটু সলিউশনের দিকে তাকাই। মাশরুফ হোসেনের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিপারেশন শুরু করার আগে এক্সামটাকে ভালো করে বুঝতে হবে। এর মানে কি? এর মানে হলো আগের বছরের প্রশ্নগুলো সলভ করে পরীক্ষার ধরনটা বোঝা, প্রশ্নের প্যাটার্ন জানা, আর কোন সাবজেক্টে বেশি জোর দিতে হবে সেই ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া নেওয়া। এটাই প্রস্তুতির একদম প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপ। এখানে একটা কমন মিস্টেক আর একটা স্মার্ট অ্যাপ্রোচের তুলনা করা হয়েছে। অনেকেই সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ মুখস্থ করার পেছনে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করে, যেটার সিলেবাসের কোনো আগামাথা নেই। তার চেয়ে অনেক স্মার্ট অ্যাপ্রোচ হলো ম্যাথ, সায়েন্স, ইংলিশ আর বাংলার মতো সাবজেক্টে বেশি ফোকাস করা। কারণ এই সাবজেক্টগুলোতে ভালো প্রিপারেশন নিলে প্রায় ফুল মার্কস তোলা সম্ভব, যেটা জেনারেল নলেজে একেবারেই অনিশ্চিত। আচ্ছা, তাহলে সফল হওয়ার জন্য আর কি করা যায়? এখানে কয়েকটা একদম পরীক্ষিত টিপস আছে। ১ নম্বর আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আগের বছরের সব প্রশ্ন একদম ঝালিয়ে ফেলা। ২ নম্বর, লেখার প্র্যাকটিস, বিশেষ করে ইংরেজিতে। টার্গেট থাকবে রোজ অন্তত ৩ পৃষ্ঠা করে লেখা। আর একটা বড় ওয়ার্নিং, আন্দাজে উত্তর দেওয়া একদমই যাবে না, কারণ নেগেটিভ মার্কিং কিন্তু স্কোর অনেক কমিয়ে দেবে। ফোকাস ধরে রাখার জন্য পোমোডোরো টেকনিক ট্রাই করে দেখতে পারেন, এটা দারুণ কাজ করে। আর হ্যাঁ, অনলাইন গ্রুপ থেকে হেল্প তো নেবেন, কিন্তু অদরকারি আলোচনা থেকে একদম দূরে থাকবেন, কারণ সময় কিন্তু এখানে সবচেয়ে দামি। আচ্ছা, ধরে নেওয়া যাক কেউ এই কঠিন পরীক্ষাটা পাশ করে ক্যাডার হয়েও গেলেন, স্বপ্ন পূরণ হলো, কিন্তু এখানেই কি সব চ্যালেঞ্জ শেষ? না, বিশেষ করে নারী অফিসারদের জন্য চাকরিতে জয়েন করার পর শুরু হয় নতুন এক লড়াই। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, বাংলাদেশে অ্যাডমিন ক্যাডারের নারীদের জয়েন করার সুযোগটা আসে ১৯৮২ সালে।
এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় স্টেপ ছিল, কিন্তু প্রায় 40 বছর পরেও সমতার সেই লক্ষ্যে পৌঁছানোর জার্নিটা এখনও চলছে। এই চার্টটা একটু দেখুন। 2013 সালের ডেটা বলছে অ্যাডমিন ক্যাডারে 80% পুরুষ অফিসারের পাশে নারী অফিসার ছিলেন মাত্র 20%। যদিও সময়ের সাথে সাথে এই সংখ্যাটা বাড়ছে, কিন্তু এটা পরিষ্কার যে সিভিল সার্ভিসের এই টপ জায়গাটাতে এখনও পুরুষদেরই ডমিনেশন। আর যদি আমরা একদম টপ পোস্টগুলোর দিকে তাকাই তাহলে গ্যাপটা আরও পরিষ্কার হয়ে যায়। 2014 সালের একটা রিসার্চ বলছে প্রশাসনের সর্বোচ্চ পদগুলোতে নারী অফিসারের সংখ্যা ছিল মাত্র 5 থেকে 6%-এর মতো। তার মানে চাকরিতে ঢুকতে পারলেও লিডারশিপ পজিশনে উঠে আসার রাস্তাটা নারীদের জন্য এখনও অনেক বেশি কঠিন। একটা রিসার্চে যে ছবিটা উঠে এসেছে সেটা কিন্তু বেশ সিরিয়াস। নারী অফিসাররা চাকরিতে ঢুকেও প্রতিনিয়ত কিছু বাধার মুখে পড়েন, যেমন ফরেন ট্রেনিংয়ের মতো বড় সুযোগগুলোতে নমিনেশনের সময় তাদের সাথে ডিসক্রিমিনেশন করা হয়, কিংবা ধরুন ইচ্ছা করে কম গুরুত্বপূর্ণ ডেস্কে বসিয়ে দেওয়া হলো। পুরুষ বস বা কলিগদের কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়াটাও কিন্তু নতুন কিছু না। এর সাথে তো প্রতিদিনকার চ্যালেঞ্জগুলো আছেই, ঠিকমতো বাসা না পাওয়া, ট্রান্সপোর্টের সমস্যা বা চাইল্ড কেয়ারের অভাব। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এত কিছুর পরেও অনেককে নিজের ফ্যামিলির কাছ থেকেই কেরিয়ার নিয়ে নানা রকম নেগেটিভ কথা শুনতে হয়। তো সব মিলিয়ে শেষে গিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিসিএস পরীক্ষা যে একজনের জীবন পুরোপুরি বদলে দিতে পারে সেটা তো আমরা ফরিদা সুলতানার গল্পেই দেখলাম, কিন্তু প্রশ্নটা হলো একজন মানুষের জীবন তো বদলে যাচ্ছে, কিন্তু পুরো সিস্টেমটা কি সেটার সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্য তোলা রইল।